সপ্তম শ্রেণীর আজকের আলোচনার বিষয়বস্তু বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় বাংলা বানান। বাংলা বানানের পরিবর্তন, বানানগত পরিবর্তন। যেহেতু আমরা এর আগের অধ্যায়ে পড়েছি কি বাংলা শব্দগুলোর মধ্যে 40-50 হাজার শব্দ এসছে সংস্কৃত থেকে, তাছাড়া আরও প্রচুর সংখ্যক শব্দ এখানকার আদি বা এখানকার প্রাচীন যে সমস্ত শব্দগুলো ছিল সেইখান থেকে বিবর্তিত হয়েছে ক্রমাগত। এছাড়া রয়েছে প্রাদেশিক শব্দ, রয়েছে তদ্ভব শব্দ, রয়েছে অর্ধ তৎসম শব্দ, বিদেশি আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি, ফরাসি ইত্যাদি শব্দ। এই সমস্ত শব্দগুলো এসে বাংলা শব্দভাণ্ডারে মিশেছে এবং মিশে বাংলার বানানকেও প্রভাবিত করেছে। এই জন্য বাংলা বানানের যে ধারাটা, সেই ধারাটা কিন্তু পরিবর্তিত হয়েছে বিভিন্ন সময়। যেমন দেখো, তোমাদের বইয়ের দেওয়া উদাহরণ বৃক্ষ। বৃক্ষ, আমরা বৃক্ষ বলছি, উচ্চারণটা হচ্ছে কি বয়েরি ক ক্ষয়কার, বৃক কয় হসন্ত, বৃক্ষ। বানান যখন লিখছি আমরা লিখছি কি বয়েরি ক্ষীয়, বয়েরি ক্ষীয়, বৃক্ষ। তারপর দেখো এর উচ্চারণ, একটি, এর উচ্চারণ এর মতো। আবার এমন নয়, কথাটা এমন, এর উচ্চারণ পরিবর্তিত। তাহলে এইভাবে উচ্চারণ রীতি অনুসারে পাল্টে যায় অনেক কিছুই। সেই উচ্চারণ রীতি ছাড়াও বানানের প্রধান নিয়ন্তা, অর্থাৎ বাংলা বানানের ক্ষেত্রে সবথেকে বেশি যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্রস্বস্বরের ব্যবহার হবে না দীর্ঘস্বরের ব্যবহার হবে, অর্থাৎ হ্রস্বইকার না দীর্ঘইকার, হ্রস্বউকার না দীর্ঘউকার, এবং ন, দন্তের ন, মূর্ধন্য, স, দন্তস্ব, তালব্য স, মূর্ধন্য স। এইগুলোই হচ্ছে বাংলা বানানের প্রধান অনুষঙ্গ। কাজে আমাদের এই জায়গাগুলো ভালোভাবে জানতে হবে। প্রথমে দেখবে তোমাদের বইতে এই অধ্যায়ের দ্বিতীয় পাতায়, আমার বইতে পৃষ্ঠা সংখ্যা 14, এখানে যে বিকল্প বানান গ্রহণযোগ্য সেটা এবং যা হবে না সেটা, এরকম একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা ধরে ভালো করে বানানগুলো একটু পড়ে দেখতে হবে, কারণ এখানে থেকে অনেক সময় কি হয়, দুটো বানান দিয়ে দেয়, দিয়ে বলে সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। নেক্সট আসছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নে। মন্ত্রিসভা শব্দে মন্ত্রীতে হ্রস্বইকার হয়, কিন্তু মন্ত্রীগিরি বোঝালে সেখানে দীর্ঘইকার হয় কেন? এখানে একটা বিষয় বলার আছে। মন্ত্রী শব্দটা ইন প্রত্যয়ান্ত শব্দ সংস্কৃতে। মন্ত্রিন বানানটা হচ্ছে ম নয় তয় রফলা হস্যই নয় হসন্ত। মন্ত্রিন তার সঙ্গে অবিভক্তিযুক্ত হয়ে পরিণত হচ্ছে মন্ত্রী, তয় রফলা দীর্ঘই হলো। এবারে মন্ত্রী ম নয় তয় রফলা দীর্ঘই মূল শব্দটা, তৎসম শব্দটা। এবারে এর সঙ্গে যখন এটা যখন সমাসবদ্ধ হয়, সভাটা একটা শব্দ এবং মন্ত্রিসভা মিলে একটা সমাসবদ্ধ পদ গঠন করলো, যখন সমাসবদ্ধ হয় বা যখন তারপর একটা প্রত্যয় যুক্ত হয়, যেমন সহযোগিতা, সহযোগী প্লাস তা, তখন শব্দের শেষে দীর্ঘই পরিণত হয় হ্রস্বইতে। ওই জন্য দেখো মন্ত্রী সভা দীর্ঘই, মন্ত্রী প্লাস সভা, এই সভা আসলো বলে মন্ত্রী দীর্ঘই পরিণত হলো হ্রস্বইতে, মন্ত্রী সভা হ্রস্ব। আবার
সহযোগিতা, সহযোগী দীর্ঘই প্লাস তা, সহযোগিতা চেঞ্জ হয়ে গেল জয়, সহজ গয় হস্যই তয়াকার। কিন্তু মন্ত্রীগিরি, মন্ত্রীগিরি শব্দের ক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন ঘটবে না। এর কারণ হচ্ছে কি, গিরি অতৎসম শব্দ বা অতৎসম বিভক্তি বা অতৎসম প্রত্যয় ইত্যাদি। তাহলে অতৎসম বিভক্তি বা প্রত্যয় যদি তৎসম শব্দের পর বসে, তাহলে তৎসম শব্দের বানানগত রূপে কোনো পরিবর্তন ঘটবে না। তাই মন্ত্রিসভা দীর্ঘই ছিল, দীর্ঘই, এই মন্ত্রীগিরি দীর্ঘই ছিল, দীর্ঘই থেকে গেল। নেক্সট যে কথাটা বলছে, অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের বদলে হ্রস্বস্বরের ব্যবহারই সমর্থনযোগ্য। যেমন হীরা হয় দীর্ঘই, সেটা থেকে পরিবর্তিত হচ্ছে কি হিরে হয় হ্রস্বই। পক্ষে দীর্ঘই পরিবর্তিত হচ্ছে পাখি হ্রস্বই। আচ্ছা, এবার একটা জিনিস আমাদের জানতে হবে, কয় দীর্ঘই কয় হ্রস্বই এই দুইয়ের ব্যবহার। কয় দীর্ঘই এর ব্যবহার হচ্ছে কি, অর্থাৎ কি বস্তু, এই অর্থে কি। তুমি কি খাবে, তুমি কি খাবে, কি বস্তু তুমি আহার্য হিসাবে গ্রহণ করবে, এক্ষেত্রে ভাত ডাল ইত্যাদি, এক্ষেত্রে কয় দীর্ঘই। আর তুমি কি খাবে অর্থাৎ হ্যাঁ বা না, তুমি খাবে কি না, সেই অর্থে যখন, তখন কয় হ্রস্বই, হ্যাঁ আমি খাবো বা না আমি খাবো না। এইভাবে বানানগুলো কিভাবে রূপান্তরিত হয়েছে বা রূপায়িত হয়েছে এটা দেখবে। তারপরে আসছি রেফের পর, রেফের পর ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না। রেফের পর ব্যঞ্জনের দ্বিত্ব ঘটবে না। কিরকম, যেমন ধরো কর্ম, ক ময় রেফ, ময় ময় রেফ হবে না। হ্যাঁ, সূর্য, এই সমস্যাটা হবে এটা নিয়ে। সূর্য দন্তেশ্বয় দীর্ঘ, অন্ত্যস্থ জয়ে রেফ, জফলা হবে কি হবে না। প্রশ্ন দেয়, অর্ঘ্যতে ঘয়রেফ জফলা হয় কিন্তু সূর্যতে জয়রেফ জফলা হয় না কেন। এক্ষেত্রে অর্ঘ্যতে জফলা হয় এটা বলা শুধু কনফিউজ করা মাত্র, কারণ অর্ঘ্য অ রেফ ঘ জফলা, ঘ আর জফলা তো ব্যঞ্জন, একই ব্যঞ্জন নয়, ভিন্ন ব্যঞ্জন, কাজে এখানে ব্যঞ্জন দ্বিত্ব হওয়ার কোনো চান্স নেই। কিন্তু সূর্য, সু র জয় জয়, জয় জয়, জফলা মানে কি জ তার সঙ্গে আবার জ, সুতরাং সেখানে জয়ের ব্যঞ্জন দ্বিত্ব ঘটছে, তাই এখানে সূর্যতে ব্যঞ্জন দ্বিত্ব হবে না। এইবারে আমরা আসছি এর পরের পার্টে, অর্থাৎ মূর্ধান্য কোথায় কোথায় হবে বা কোথায় কোথায় দন্তেন্য হবে। রি র মূর্ধান্য স, রি র মূর্ধান্য স, এই তিনের পর মূর্ধান্য হবে। তৃণ, তারপর ঘৃণা, স্বর্ণ, জীর্ণ, সহিষ্ণু ইত্যাদি। দেখো ঋণ, ঋণ করা, ধার নেওয়া, রি এর পর মূর্ধন্য। স্বর্ণ দন্তের শয় বয়ে র মূর্ধন্য, র আছে, স্বর্ণ। তারপর সহিষ্ণু, স হ মূর্ধন্য শয় নয়, মূর্ধন্য স তারপর মূর্ধন্য ইত্যাদি। এবং এই একই কারণে দেখা যাচ্ছে কি প্র, পরা, পরি, নির, প্র, পরা, পরি, নির, এই চারটে, এই চারটেতেই যেহেতু র আছে, তাই এদের পরে যে নয় বসুক না কেন সেটা সবসময় মূর্ধন্য। যেমন পরিণয়, শুভ পরিণয়, বিবাহ, মূর্ধন্য। প্রণাম, প্র মূর্ধন্য ইত্যাদি। রি র শয়ের পর স্বরবর্ণ, কবর্গ, পবর্গ, অন্তস্থ জ, ব, হ অনুস্বরের ব্যবধান থাকলে মূর্ধন্য হয়। কৃপণ, রি, তারপর আছে পবর্গ, দেখো প, তাই মূর্ধন্য। পাষাণ, মূর্ধন্য স, পাষাণ, মূর্ধন্য স্বর পর কি আসছে আ,
তাহলে কি বলছে, রি র স, এরপর আগেরটায় পড়লাম মূর্ধন্য হয়, এখানে দেখছি কি রি র স এরপর কি কি থাকতে পারে, স্বরবর্ণ থাকতে পারে, ক বর্গ থাকতে পারে, প বর্গ থাকতে পারে, আর কি থাকতে পারে, অন্ত্যস্ত জ, ব, হ, অনুস্বর। গ্রহণ, গ্রহণ, র, গ্র, র, হ, তারপর ব্যবধান কি হ, ওই হ ব্যবধান হলো বলে তারপরে নটা হলো কি মূর্ধন্য। কিন্তু এছাড়া অন্য কিছু ক্ষেত্র হলে, অন্য কোনো বর্ণের ব্যবধান থাকলে তখন দন্তের নামে, দর্শন, অর্চনা, রচনা ইত্যাদি। ট, ঢ এবং ড, ট, ড, ঢ এদের সঙ্গে সবসময় মূর্ধন্য হয়। দণ্ড, পণ্ডিত, লুণ্ঠন, কণ্ঠ ইত্যাদি। কিন্তু ত, থ, দ এর সঙ্গে সবসময় দন্তেন্য হয়। ত, থ, দ, চিন্তা, সন্তান, মন্দ, গন্ধ ইত্যাদি। নেক্সট, যদি পূর্ব এবং অপর তারপরে অন্য থাকে, পূর্ব এবং অপর তারপর যদি অন্য শব্দ থাকে তাহলে দন্তেন্য মূর্ধন্য হয়ে যায়। পরাহ্ন, অপরাহ্ন ইত্যাদি। আবার দেখো, পর, পার, উত্তর, চন্দ্র, নর এগুলোর পরে অয়ন শব্দ থাকলে মূর্ধন্য হয়। পর, পর আয়ন বা অয়ন, পরায়ণ, নারায়ণ মূর্ধন্য, নারায়ণ লাস্টে মূর্ধন্য। উত্তরায়ণ, দেখো কি বলছে, পর, পার, উত্তর, চান্দ্র, নারো, এই পাঁচটা শব্দ। উত্তর অয়ন, উত্তর প্লাস অয়ন ছিল অয়ন দন্তের ন, কিন্তু যেহেতু উত্তর শব্দ যোগে অয়ন বসছে কাজেই সেটা হয়ে গেল উত্তরায়ণ মূর্ধন্য। ঠিক আছে, এইবারে স্বাভাবিকভাবে কতগুলো মূর্ধন্য বসে, এটাকে বলা হয় স্বাভাবিক নত্ব। ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি এরকম কয়েকটি ক্ষেত্রে মনে রাখার জন্য কিছু শব্দ লিখেছেন, যেমন বাণিজ্য, গণিত, বীণা, কণা, তুন, নিপুণ, ফণি, নৈপুণ্য ইত্যাদি। এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিকভাবে নত্ব, স্বাভাবিক নত্ব বিধান। তাহলে এরপরে আসছে সত্য বিধান, বা কোথায় কোথায় সকার হয়। ঋকারের পর মূর্ধন্য স হয়। আর্ষ, ঋষভ, ঋষি ইত্যাদি। ট এবং ঠয়ের আগে শীষ ধ্বনি মূর্ধন্য স হয়। ট এবং ঠয়ের আগে যদি একটা স ধ্বনি, শীষ ধ্বনি অর্থাৎ প্রলম্বিত স ধ্বনি যদি থাকে তাহলে সেটা মূর্ধন্য স হয়। কষ্ট, নষ্ট, অনুষ্ঠান, সগুলো প্রলম্বিত, এই স যেখানে প্রলম্বিত হয় সেটাকে বলা হচ্ছে শীষ ধ্বনি। বিশিষ্ট। নেক্সট হচ্ছে অ, আ, ভিন্ন স্বরবর্ণ এবং ক এবং র পরবর্তী বিভক্তি এবং প্রত্যয় দন্তেস্ব মূর্ধন্য স হয়। বিষয়, পরিষ্কার ইত্যাদি। কিন্তু সাত প্রত্যয়ের দন্তেস্ব মূর্ধন্য স হয় না। সাত প্রত্যয় যেখানে থাকে, অগ্নির সাত, ধূলির সাত, ভূমির সাত, এই সাতগুলো কখনো মূর্ধন্য স বা তালব্য স ইত্যাদি হবে না। অধি, এবারে কতগুলো উপসর্গ আছে। অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু, এগুলো মনে রাখতে হবে। এই উপসর্গগুলো অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু, 10টা উপসর্গ। এরপর ধাতুর দন্তেস্ব, এরপর যদি কোনো ধাতু বসে সেই ধাতু দন্তেস্ব হয়ে যাবে মূর্ধন্য স। প্রতিষেধ, প্রতিপূর্বক ষেধ। অভিষেক, অভির পর শেখ মূর্ধন্য স। নেক্সট হচ্ছে পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দ যুক্ত হলে, সশ্রী অর্থাৎ ভগিনী,
ষষ্ঠী শব্দের প্রথম দন্তের স, সেক্ষেত্রে মূর্ধন্য স হয়। যেমন মাতৃস্পশা, মাতৃ মূর্ধন্য শয় বয় দন্তের স আকার, ষষ্ঠী শব্দ যোগে। এবং লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে কতগুলি ক্ষেত্রে মূর্ধন্য স স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক সত্যবিধান প্রযুক্ত হয়। আষাঢ়, নিকষ, উন্মেষ, বিশেষ, প্রদোষ, দোষ, ভূষণ, ভূষা ইত্যাদি, এগুলোকে বলা হয় স্বাভাবিক সত্য। যে নত্যবিধান এবং সত্যবিধান, এগুলো কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। অতৎসম শব্দ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দন্তের হয় এবং সেক্ষেত্রে এই নকার বা সকার ঘটিত নিয়ম এগুলো মানা হয় না। যেমন গন্ডার, মুন্ডা, মানিক, রানী, এগুলো সব দন্তের হয়। যে সমস্ত শব্দগুলি প্রধানত বিদেশাগত, সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে দীর্ঘইকার না ব্যবহার করে হ্রস্বইকার ব্যবহার করা যুক্তিযুক্ত। যেমন ইতালি, যেমন জার্মানি, যেমন গির্জা গয়হস্যই ইত্যাদি। এবং সেক্ষেত্রে যদি দন্তেন্নর ব্যবহারও হয়, বা দন্তেন্ন বা মূর্ধন্যর ব্যবহারও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু দন্তেন্ন ব্যবহারটাই ভালো। কোরআন, কোরআনে কোরআন র, তারপরে আসছে কি স্বরবর্ণ কো র আ, তারপর তো মূর্ধন্য হওয়া উচিত ছিল, কারণ র এর পর স্বরধ্বনির ব্যবধান, কিন্তু তা নয়, আধ্বনি থাকলেও সেক্ষেত্রে দন্তেন্নই হবে। ইরান ইত্যাদি। বিদেশি নামের ক্ষেত্রে যেরকম চলে আসছে প্রথাগতভাবে, সেরকমই চলে আসে। পদবীর ক্ষেত্রে কিন্তু দেখা যায় হ্রস্বস্বর চিহ্নেরই ব্যবহার হয়, মুখার্জি, ব্যানার্জি ইত্যাদি। স্থান নাম, কোনো স্থানের নাম যদি অতৎসম হয়, সেক্ষেত্রেও কিন্তু হ্রস্বস্বর ব্যবহৃত হয়। যেমন দীঘা দয়হস্যই, কিংবা রানাঘাট দন্তেন্ন। এইভাবে শুধুমাত্র ন বা স্বঘটিত পরিবর্তন নয়, তার সঙ্গে হ্রস্বই বা দীর্ঘই, তার সঙ্গে রেফ বা ব্যঞ্জনদিত্য, এরকম নানা রকম বিষয় মিলে বাংলা বানানকে সমৃদ্ধ করেছে। এখানে সামান্য কয়েকটা উদাহরণের কথা আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে এই বাংলা বানানের বিপুল পরিবর্তন কিভাবে ঘটেছে, সেগুলো বিভিন্ন সময় আলোচনায় আসে ফিরে ফিরে। যেমন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে বাংলা বানানের কিছু কিছু পরিবর্তন ঘটেছে, এটা একটা খুব বিশাল জায়গা জুড়ে রয়েছে, বা আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে। যাই হোক, চ্যাপ্টারটা ভালো করে পড়ো এবং সমজাতীয় যা প্রশ্ন দেওয়া রয়েছে বা দেওয়া হবে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী সময় আমরা তৃতীয় যে অধ্যায় রয়েছে, অর্থাৎ নানা রকমের শব্দ, শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ বা যৌগিক শব্দ, রূঢ় শব্দ, জগরূঢ় শব্দ ইত্যাদির আলোচনায় আসব। সবাই ভালো থেকো।